ওয়েলকাম অল অফ ইউ টু মাই ক্লাস। আজ আমরা ক্লাস করব পরের আমাদের যে পদার্থের গঠন করছিলাম সেই পদার্থের গঠনে আমরা বোর পরমাণু মডেল পর্যন্ত গিয়েছিলাম। আজ আমরা পরের যে আজ যে ক্লাসটা নিব এটা হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং সফলতাটা দেখব। এরপরে আমরা ইলেকট্রন বিন্যাসে নিয়মে চলে যাব। আমি আগের ক্লাসেই বলেছিলাম। ওকে, লেটস গেট স্টার্টেড। বোর পরমাণু মডেলের সাফল্য। বোর পরমাণু মডেলের সাফল্যটা আসলে কি ছিল? আমরা রাদারফোর্ডের মডেল থেকে আমরা জানতে পারিনি যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে, তোমাদের হয়তো মনে আছে যে বোর মডেলে এই রাদারফোর্ডের মডেলে আমরা কি বলেছিলাম? রাদারফোর্ডের মডেলে বলেছিলাম যে ইলেকট্রন সমূহ এক শক্তি স্তর থেকে মানে ইলেকট্রন সমূহ চারিদিকে ঘূর্ণনরত অবস্থায় থাকে এবং নিউট্রন উপরটা নিউক্লিয়াসে থাকে। কিন্তু রাদারফোর্ড ইলেকট্রনগুলো কিভাবে ঘূর্ণনরত অবস্থায় থাকে আমরা রাদারফোর্ডের সীমাবদ্ধতায় বলেছিলাম। ইলেকট্রনগুলো কোন পথে ঘূর্ণনরত অবস্থায় থাকে, সেই পথটা কেমন, এই সম্পর্কে রাদারফোর্ড কোনো কিছুই বলেছিল না। কিন্তু বিজ্ঞানী বোর বলেছে যে এই যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে, এই ইলেকট্রনগুলো কি করে? ইলেকট্রনগুলো একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এটা হচ্ছে বোর মডেলের একটা সফলতা। আরেকটা সফলতা হচ্ছে যে বোর মডেলে বিজ্ঞানী বোর বলেছে যে ইলেকট্রনগুলো যখন ঘূর্ণনরত অবস্থায় থাকে তখন তাদের উপরে যদি শক্তি প্রয়োগ করা হয়, সেই পরমাণুটার উপরে যদি শক্তি দেওয়া হয়, কোনো রকমের বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ হয়, তাহলে সেই ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। এই সময় এক ধরনের শোষণ প্রণালী পাওয়া যায় এবং যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে অর্থাৎ শক্তিটা যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে ইলেকট্রনগুলো ধাপ করে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে আসে। তাহলে এই যে ইলেকট্রন উপর নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে চলে যায়, উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে আসে, এই যে শক্তির শোষণ বা বিকিরণ হয়, এই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কিছুই বলেনি, কিন্তু বিজ্ঞানী বোরের এটা একটা সফলতা। আর বিজ্ঞানী বোরের আরেকটা সফলতা হচ্ছে যে বিজ্ঞানী বোর এই সময়ে যে একটা বর্ণালী সৃষ্টি হয়, এই পারমাণবিক বর্ণালীর কথা বিজ্ঞানী বোর বলেছেন। এগুলো বিজ্ঞানী বোরের মডেলের সফলতা। আর বিজ্ঞানী বোরের মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে যে বোর মডেলে পারমাণবিক বর্ণালীর কথা বলেছেন উনি, কিন্তু সেই পারমাণবিক বর্ণালী শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেই তিনি ব্যাখ্যা করতে পেরেছেন, বাট অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে অর্থাৎ যাদের ইলেকট্রন সংখ্যা বেশি তাদের ক্ষেত্রে এই বর্ণালী ব্যাখ্যা করতে পারেননি। আরেকটা সমস্যা হচ্ছে বোর মডেলের সীমাবদ্ধতা হচ্ছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে যে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, উনি বলেছেন আসলে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ঘুরছে না, এই কক্ষপথগুলো কখনো বৃত্তাকার, কখনো উপবৃত্তাকার এবং কোনো কোনো কক্ষপথ ডাম্বেল আকৃতিরও হয়ে থাকে। এটা একটা বিজ্ঞানী বোরের মডেলের সীমাবদ্ধতা ছিল। আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে যে বিজ্ঞানী বোর বলেছে যে ইলেকট্রনগুলো যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ধাপ করে নেমে যায়, সেই সময় যে বর্ণালীটা সৃষ্টি হয় সেটা একটা রেখা, অর্থাৎ বর্ণালীর একটা রেখা সৃষ্টি হয়। কিন্তু আমরা পরবর্তীতে দেখা গিয়েছে স্পেকট্রোমিটার যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ বর্ণালী বীক্ষণ যন্ত্র যেটা, সেই যন্ত্রের মাধ্যমে দেখা গিয়েছে এই সময়ে অসংখ্য রেখার সৃষ্টি হয়। এটা কখনোই একটা রেখা ছিল না, অসংখ্য রেখার সৃষ্টি হয়। এইগুলো হচ্ছে বোর মডেলের সীমাবদ্ধতা। এরপরে আমরা চলে যাব যে আমাদের ইলেকট্রন বিন্যাস আমাদেরটা কিরকম হবে, মানে প্রতিটা শক্তি স্তরে, অর্থাৎ আমরা তো জানলাম যে ইলেকট্রনগুলো শক্তি স্তরে বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। বিজ্ঞানী বোর বলেছে যে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে এবং প্রতিটা শক্তি স্তরে সর্বোচ্চ যতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা ততগুলোই থাকে, এর বেশি থাকতে পারে না। এটা কিন্তু বিজ্ঞানী বোর বলেছে। তাহলে সেই অনুসারে আমরা বলবো যে প্রতিটা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আসলে থাকে সেটা আমরা এখন জানবো। ইলেকট্রন কতগুলো, ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয় বা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয়, এটা আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে ইলেকট্রন সাধারণত বিন্যস্ত হয় প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এর মানে হচ্ছে যদি n হচ্ছে এখানে শক্তি স্তরের সংখ্যা, n মানে হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, যদি n = 1 হয় অর্থাৎ প্রধান শক্তি স্তর হয়, বিজ্ঞানী বোর বলেছেন প্রধান শক্তি স্তরকে k দিয়ে সূচিত করেছেন, অর্থাৎ n = 1 বা k যদি হয় বা k শক্তি স্তর যদি হয়, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে হচ্ছে কত? 2 × 1² = 2। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2, দ্বিতীয়
শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে, তাহলে 2 × 2 স্কয়ার সমান সমান 2 গুণে 4, 4 গুণে 8। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে এই 8টি। n ইকুয়াল যদি 3 হয় বা KLM হয়, তাহলে 2 × 3 স্কয়ার, 3 × 9, 9 গুণে 18। তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18। n ইকুয়াল যদি 4 হয় বা n শেল হয়, তাহলে 2 × 4 স্কয়ার সমান 4 4 16, 16 দুগুণে 32। এইভাবে ইলেকট্রন বিন্যাস হবে, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকবে, তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকবে। এইভাবে ইলেকট্রন বিন্যাস হতে থাকবে। কিন্তু দেখা গিয়েছে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখনই প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে, তখনই বাড়তি যে ইলেকট্রনটা থাকবে সেটা পরের শক্তি স্তরে আসবে। পরের শক্তি স্তর যখন পূর্ণ হয়ে যাবে, তখনই যদি আরো বেশি ইলেকট্রন থাকে তাহলে সেটা তারপরের স্তরে যাবে। অর্থাৎ ইলেকট্রনগুলো আগে প্রথম শক্তি স্তর পূর্ণ করবে, তারপরে দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ করবে, তারপরে তৃতীয় শক্তি স্তর পূর্ণ করবে। এইভাবে ইলেকট্রনগুলোর বিন্যাস হবে। কিন্তু এরকম ইলেকট্রন বিন্যাস করার সময় দেখা গিয়েছে যে আমাদের এই পারমাণবিক সংখ্যা 18 পর্যন্ত এই ইলেকট্রন বিন্যাস সম্ভব। পারমাণবিক সংখ্যা 18 পর্যন্ত এই ইলেকট্রন বিন্যাস সম্ভব। কিন্তু এরপরে দেখা গিয়েছে যে এইভাবে ইলেকট্রন বিন্যাস হচ্ছে না। ইলেকট্রন বিন্যাসে মানে প্রথমে যে শক্তি স্তর পার হওয়ার কথা, এক শক্তি স্তর পার হয়ে আরেক শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ার কথা, কিন্তু সেই নিয়ম ইলেকট্রন মানছে না। এই সমস্যার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের অরবিটাল সম্পর্কে জানতে হবে। আমরা তো প্রথম শক্তি স্তর সম্পর্কে এতক্ষণ জেনেছি, এখন আমরা জানবো অরবিটাল সম্পর্কে। যখন আমরা অরবিটাল সম্পর্কে জানতে পারবো, তখন আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় পুরোপুরি বুঝতে পারবো। যেমন আমাদের অরবিটাল হচ্ছে কি, অরবিটাল বা উপশক্তি স্তর। দেখো তোমাদের বইতে লেখা আছে উপশক্তি স্তরের ধারণা। অরবিটাল যেটা, সেটাকে বলা হয় বাংলায় উপশক্তি স্তর। অর্থাৎ এই যে আমরা যে শক্তি স্তরগুলো দেখছি, এই যে একটা পরমাণু, এই যে পরমাণু, এই পরমাণুর চারদিকে যে এই যে শক্তি স্তরগুলো আছে, এই প্রধান শক্তি স্তর, এগুলোকে বলে প্রধান শক্তি স্তর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শক্তি স্তর, বা আমরা বলতে পারি কে, এল, এম, এইভাবে করে চিহ্নিত করতে পারি। তাহলে এই প্রধান শক্তি স্তরগুলো আসলে আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত থাকে। ইলেকট্রনগুলো শুধুমাত্র যে প্রধান শক্তি স্তরের মধ্যে থাকে তা না, একটা শক্তি স্তরের বিভিন্ন উপস্তরে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। এই ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি, অর্থাৎ অরবিটাল, উপশক্তি স্তরকে বলা হয় হচ্ছে অরবিটাল। এই যে অরবিটাল গুলো সম্পর্কে যখন আমরা ধারণা পাবো, তখন আমরা বুঝতে পারবো যে ইলেকট্রনগুলো কেন এই পারমাণবিক সংখ্যা 18 পরে ইলেকট্রনগুলো কেন এই এক স্তর থেকে আরেক স্তরে, এক স্তর পূর্ণ না করেই আরেক স্তরে চলে যাচ্ছে, এই সম্পর্কে আমরা বুঝতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে বলবো যে কিভাবে এই অরবিটাল গুলোতে ইলেকট্রন বিন্যাস হয়। আমরা এতক্ষণে শিখলাম যে প্রধান শক্তি স্তরগুলো যেগুলা, অর্থাৎ কে, এল, এম, এন, এই ধরনের শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এখন আমরা জানবো অরবিটাল গুলোতে কিভাবে ইলেকট্রন বিন্যাস হয়। অরবিটাল গুলোতে ইলেকট্রন বিন্যাস হয় হচ্ছে, আমাদের যদি এই সহকারী কোয়ান্টাম সংখ্যা বা আমাদের এই অরবিটালের সংখ্যাকে আমরা বের করব যে সংখ্যাটা দিয়ে, যে রাশিটা দিয়ে, সেটার নাম হচ্ছে n। l দিয়ে, যেমন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দিয়ে প্রকাশ করেছি, সেরকম আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা l দিয়ে প্রকাশ করব। তাহলে এর এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়েই আমরা বের করব যে কতগুলো অরবিটাল আমাদের আছে এবং প্রতিটা অরবিটালে কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এবং ইলেকট্রনগুলো কিভাবে এক অরবিটাল থেকে আরেক অরবিটালে স্থানান্তরিত হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা জানব। তাহলে দেখো এল এর মান, আমরা যদি এল এর মান বের করতে পারি, তাহলে এল এর মান হচ্ছে এই এন এর মানের উপর নির্ভর করে। এল এর মান এন এর মানের উপর নির্ভর করবে, n এর মানের উপর নির্ভর করবে। তাহলে l এর মান
হবে 0 থেকে n - 1 পর্যন্ত। l এর মান হবে 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে l এর মান 0 থেকে n - 1 পর্যন্ত যদি হয়, তাহলে দেখো আমাদের n এখানে মানগুলো তাহলে কি রকম আসে এটা দেখো। যদি n = 1 হয় অর্থাৎ প্রধান শক্তি স্তর হয়, তাহলে l সমান সমান কত হবে? l সমান সমান দেখো 0 আর n - 1 মানে অনেক থেকে যদি 1 বাদ দাও তার মানে কি 0। যদি n = 2 হয় তাহলে l সমান সমান কত হবে? 0 আর হচ্ছে n - 1 মানে 2 - 1 তার মানে 1। 0 আর 1। যদি n = 3 হয় তাহলে l সমান সমান হবে 0 তারপরে 1 তারপরে হচ্ছে কি 3 - 1 মানে 2। 0 1 2 মানে আমরা বলেছি 0 থেকে n - 1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে শুরু করে n - 1 পর্যন্ত। তার মানে 3 থেকে 1 বাদ দিলে থাকে হলো 2, তাহলে 2 2 এর আগেরটা এবং তার আগেরটা এইভাবে হবে। তাহলে n ইকুয়াল যদি 4 হয় তাহলে n সমান সমান হবে 0 1 2 3। তাহলে দেখো আমাদের এখানে কি আসছে n ইকুয়াল 1, তাহলে n ইকুয়াল 0। 0 মানে হলো আমরা ধরবো s অরবিটাল। তাহলে 0 মানে হচ্ছে s অরবিটাল, 0 মানে s অরবিটাল, 1 মানে হচ্ছে p অরবিটাল। এটা s এটা p, 2 মানে হচ্ছে d অরবিটাল। তাহলে এটা s এটা p এটা d এটা f, f মানে হচ্ছে 3। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 0 1 2 3 মানে হচ্ছে s p d এবং f অরবিটাল। অর্থাৎ l এর মান যদি 0 হয় তাহলে সেটা s অরবিটাল, l এর মান যদি 1 হয় তাহলে সেটা p অরবিটাল, l এর মান যদি 2 হয় তাহলে d অরবিটাল, l এর মান যদি 3 হয় তাহলে সেটাকে আমরা বলবো f অরবিটাল। এরকম 4টা অরবিটালই সম্ভব, এর থেকে বেশি অরবিটাল সম্ভব না। অর্থাৎ একটা প্রধান শক্তি স্তরে 4টা অরবিটালের বেশি থাকতে পারে না। তাহলে s p d এবং f অরবিটাল। এখন আমরা দেখব যে s অরবিটালে আমাদের s অরবিটাল মানে কি, এটা এই n সমান সমান হচ্ছে 1, তার মানে এই অরবিটালটার নাম দেব আমরা কি 1s অরবিটাল। এই অরবিটালটার নাম দেব 1s। এখানে n সমান সমান 2, তার মানে এটার নাম দেব কি 2s 2p। তাহলে এই অরবিটালের নাম দেব 2s 2p। এখানে n সমান সমান 3, তার মানে এটার নাম দেব কি 3s 3p 3d। এটার নাম দেব কি 4s 4p 4d 4f। তাহলে আমরা দেখলাম যে এই যে n ইকুয়াল যদি 1 হয় তাহলে উপশক্তি স্তর অর্থাৎ অরবিটালের সংখ্যা কয়টা? একটা, এবং সেটার নাম হচ্ছে 1s। n ইকুয়াল যদি 2 হয় তাহলে অরবিটালের সংখ্যা কয়টা? দুইটা, 2s 2p। তারপরে n ইকুয়াল যদি 3 হয় তাহলে অরবিটাল সংখ্যা কয়টা? তিনটা, 3s 3p 3d। এবং n ইকুয়াল 4 হলে সেখানে অরবিটাল সংখ্যা চারটি, ns 4s 4p 4d এবং 4s। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম। এখন প্রতিটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা জানবো। সেটা জানার একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রতিটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে হচ্ছে 2 × 12 + 1। এই সূত্র অনুযায়ী 2 × 12 + 1 প্রতিটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে দেখো s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আমরা বের করি। s মানে কি, l মানে l হচ্ছে 0, তাহলে লেখো 2 × 0 + 1 সমান সমান কত হয়? এটা 0 হয়ে যায় 1, তার মানে 2। তার মানে s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। তাহলে দেখো যদি এই যে s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 আমরা বের করে ফেললাম, p অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? p অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে? 2 × 2 × p মানে আমরা কি বলেছি, l এর মান কত? p মানে আমরা বলেছি l এর মান হচ্ছে 1, তাহলে 2 × 1 + 1 সমান সমান কত হয়? 2 2 এর একে 3 3 দুগুণে 6। তাহলে আমরা এই n ইকুয়াল যদি 2 হয়, n ইকুয়াল 1 হলে আমাদের তো অরবিটালই আছে একটা 1s, তার মানে n ইকুয়াল 1 হলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। যদি n ইকুয়াল 2 হয় তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? p এর জন্য হচ্ছে 6 আর s এর জন্য তো 2 আমরা জানি। তাহলে s এর জন্য 2, p এর জন্য 6, মোট ইলেকট্রন কতগুলো হবে? 8টা। মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 6 + 2 8টা।
যখন এস আর পি করে ফেললাম, ডি এর জন্য আমাদের ইলেকট্রন কতগুলো হবে? ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন দেখো আমি এইখানে করি 2 ইনটু 2 গুণন ডি মানে হচ্ছে 2, ডি মানে হচ্ছে এল এর মান 2, তাহলে 2 যোগ হচ্ছে 1 সমান সমান কত হয়? 2 গুণে 4, 4 এর একে 5, 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ, এই ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। তাহলে n ইকুয়াল যদি 3 হয় তাহলে এখানে হচ্ছে 2টা, s এর জন্য 2টা, তাহলে লেখো s এর জন্য 2টা, p এর জন্য s এর জন্য 2টা, p এর জন্য আমরা জানি 6টা, আর d এর জন্য কতগুলো হয়েছে? 10টা। 10 আর 6 16, 16 আর 2 18, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হচ্ছে? 18। ঠিক এইভাবে n ইকুয়াল 4 এর জন্য আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আসবে 32, অর্থাৎ f অরবিটালের জন্য আমাদের ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা যা আসবে সেটার সাথে বাকি s p d যোগ করে আমরা বের করব যে n ইকুয়াল যদি 4 হয় তাহলে সেখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। এরপরে 5 6 এই সবগুলোই আমরা বের করতে পারবো। তাহলে আমরা অরবিটালে বের করে ফেললাম যে কোন অরবিটালে সবথেকে মানে কতগুলো ইলেকট্রন প্রবেশ করতে পারবে, অর্থাৎ s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে, p অরবিটালে সর্বোচ্চ 6টা, d অরবিটালে সর্বোচ্চ sp d অরবিটালে সর্বোচ্চ 10টা, আর f অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে। তাহলে আমরা এই থেকে জেনে গেলাম যে কোন অরবিটালে এবং কোন শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে। আমাদের প্রায় হয়ে গিয়েছে, এখন আমরা কিছু ইলেকট্রন বিন্যাস থেকে দেখব যে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে হচ্ছে। যেমন দেখো যে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি সোডিয়াম না ক্লোরিন করি, ক্লোরিন 17 এর ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব? আমরা ইলেকট্রন বিন্যাস করব কিভাবে? 1s 2s 2p, কারণ আমরা দেখেছি যে 1 স্তরে মাত্র 1s একটা অরবিটাল থাকে, তারপরে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে আমরা দেখেছি 2s এবং 2p থাকে, তারপরে তৃতীয় শক্তি স্তরে কি দেখেছিলাম? 3s 3p, তারপরে দেখেছিলাম 3d, তাই না? তারপরে 4 নম্বর স্তরে দেখেছিলাম 4s 4p 4d 4f, এভাবে যাচ্ছিল না ইলেকট্রন? আমরা দেখেছিলাম এইভাবে ইলেকট্রন কোন স্তর থেকে কোন স্তরে যাচ্ছিল। তাহলে আমরা জানি যে প্রথমে প্রথম শক্তি স্তর পূর্ণ করবে, তারপরে দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ করবে, তারপরে তৃতীয় শক্তি স্তর পূর্ণ করবে, এভাবেই ইলেকট্রনগুলো বিন্যস্ত হতে থাকবে। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে দেখো ইলেকট্রন কিভাবে যাচ্ছে? 2টা 2টা 4টা 4টা 6টা, আমরা জানি p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন যেতে পারে, 2 2 4 6 4 10, যে অরবিটালে যতগুলো ইলেকট্রন যেতে পারে সেই ততগুলো ইলেকট্রন আমরা লিখে দেব। তারপরে 3s এ কয়টা? 2টা, 3p তে কয়টা? 6টা, দেখো তো ইলেকট্রন কয়টা হয়ে গেল? 2 2 4 6 4 10, 10 আর 2 12, আর এখানে 6টা দিলে কি হয়ে যায়? 12 আর 6 18, তাহলে আমাদের ইলেকট্রন আছে কয়টা? 7টা। তাহলে আমরা এই p অরবিটালে কয়টা ইলেকট্রন দেব? 5টা, 5টা ইলেকট্রন দেব। এখন আমাদের বাকি অরবিটালগুলো তো আর লেখা দরকার হচ্ছে না, তাহলে আমরা বাকি অরবিটালগুলো এখানে আর লিখব না, ঠিক আছে? তাহলে এই যে আমাদের ইলেকট্রন বিন্যাস, আমরা জাস্ট বসিয়ে আমাদের যে কয়টা ইলেকট্রন, যে অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকতে পারে সেই অরবিটালে ততগুলো ইলেকট্রন বসিয়ে দেব, তাহলেই আমাদের হয়ে গেল, আমাদের ইলেকট্রন বিন্যাস করা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সব ইলেকট্রন বিন্যাস করতে পারি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব 11, 1s 2s 2p 3s, আর মনে হয় লাগবে না, 2 2 4 6 2 10 11, ঠিক আছে? এভাবে আমরা যে কোনো ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারি। এখন আমরা যেটা বলেছিলাম যে আমাদের কি করতে হবে, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে যাই, আমরা যেটা বলেছিলাম যে 18 পর্যন্ত আমরা 2n স্কয়ার, সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন যদি 2n স্কয়ার ধরে আমরা করি, তাহলে সেক্ষেত্রে দেখা গিয়েছে 18 পারমাণবিক সংখ্যার উপরে গেলে সেই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, অর্থাৎ ইলেকট্রন দেখা যায় একটা শক্তি স্তর পূর্ণ না করেই অন্য শক্তি স্তরে ইলেকট্রন চলে যায়। এখন সেটা আমরা ব্যাখ্যা করব যে কিভাবে সেই ইলেকট্রন বিন্যাসটা হয়, ঠিক আছে? দেখো 1s 2s 2p 3s 3p 3d 4s এরকম হওয়ার কথা, তাই তো? তাহলে 2 2 4 6 4 10, 10 আর 2 12, 12 আর আমাদের আছে কত? 19, তাই না? তাহলে 12 3d কি দিবা লিখছি 1s 2s 2p 3s 3p, এটা 3p, তারপরে 3d, 6 আর 4 10, 10 আর 2 12, 12 আর 6 কি 18, তাই তো? 18, আর আছে কয়টা ইলেকট্রন? একটা,
এই একটা ইলেকট্রন এই 3d অরবিটালে যাওয়ার কথা ছিল। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী এই ইলেকট্রনটা 3d অরবিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ইলেকট্রনটা 3d অরবিটালে না গিয়ে চলে গিয়েছে 4s অরবিটালে। 3d অরবিটালে ইলেকট্রনটা যায়নি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রনটা কেন 3 নম্বর শক্তি স্তর পূর্ণ না করেই 4 নম্বর শক্তি স্তরে চলে গেল? এটার কারণটা হচ্ছে যে ইলেকট্রন আমরা জানি যে আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এই 3d এবং 4s এই দুইটা অরবিটালের ভিতরে 4s এর শক্তি কম, 3d এর শক্তি বেশি। 4s এর শক্তি কম, 3d এর শক্তি যে বেশি, এটা আমরা কিভাবে বুঝলাম? যখন আমাদের n + l এর মান অর্থাৎ l আমরা বলেছি সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে l দিয়ে আমরা sp df চারটা অরবিটাল বের করলাম, আর n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এই দুইটার যোগফল যার বেশি হবে সেই অরবিটালের শক্তি বেশি হবে, এবং এই দুইটার শক্তি যার কম হবে সেই অরবিটালের শক্তি কম হবে। তাহলে শক্তি যার কম হবে ইলেকট্রন সেটাতে আগে প্রবেশ করবে। তাহলে আমরা 3d এবং 4s এই দুইটার ক্ষেত্রে দেখি কোনটার শক্তি কম কোনটার শক্তি বেশি। দেখো 3d এর ক্ষেত্রে 3d তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 3 যোগ d মানে হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে d মানে কি 0 1 2 3 s p d f, এটা এইভাবে মনে রাখবা। তাহলে d মানে কি? d মানে হচ্ছে 2, l এর মান হচ্ছে 2। তাহলে l এর মান যদি 2 হয় তাহলে 3 + 2 5। 3d অরবিটালের ক্ষেত্রে n + l এর মান 5। আর 4s অরবিটালের ক্ষেত্রে কি হয় দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4, n = 4 প্লাস s এর মান কত? 0। তাহলে 4 × 0 = 4। অর্থাৎ 3d এবং 4s অরবিটালের ক্ষেত্রে দেখা যাচ্ছে n + l এর মান 3d থেকে 4s এর কম। এই জন্য ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায়। ঠিক আছে? আর আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার। আর এরকম আরেকটা ব্যাপার আছে, যদি n + l এর মান দুইটার ক্ষেত্রেই সমান হয়, অর্থাৎ পরপর দুইটা অরবিটালের ক্ষেত্রে n + l এর মান যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে। ঠিক আছে? দুইটা অরবিটালে যদি n + l এর মান সমান হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম অরবিটালে যে অরবিটালে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম অর্থাৎ n এর মান কম ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে, পরের অরবিটালে প্রবেশ করবে। আরেকটা ব্যাপার আছে দেখো, সেটা হচ্ছে কি, যদি এরকম থাকে যেমন আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব Sc21, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি 1s 2s 2p 3s 3p 3d 4s। আচ্ছা দেখি কোন পর্যন্ত গেল। 2 2 4 6 3 10 10 3 12 12 18 18 আর 2 হচ্ছে 20 20 আর 1 21। তাহলে ইলেকট্রনটা আগে হচ্ছে 4s অরবিটালে প্রবেশ করেছে, তারপরে 3d অরবিটালে প্রবেশ করেছে 4s2 3d1। কিন্তু লেখার সময় তুমি তো জানো যে ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করেছে, তাহলে আমরা 3p এর পরে 4s লিখব, 4s এর পরে 3d লিখব, তাই তো? এইভাবে ইলেকট্রন প্রবেশ করেছে। কিন্তু ইলেকট্রন এইভাবে প্রবেশ করলেও আমরা যখন ইলেকট্রন বিন্যাসটা লিখব, আমাদেরকে যখন বলবে যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো, তখন আমাকে লিখতে হবে এই 3d কে আগে লিখতে হবে 3d1 4s2, এইভাবে লিখতে হবে। ঠিক আছে? অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হিসাবে সিরিয়ালি লিখতে হবে। অর্থাৎ n এর মান 1 গুলো আগে লিখতে হবে, n এর মান 2 গুলো আগে লিখতে হবে, তারপরে n এর মান 3 গুলো আগে লিখতে হবে, তারপরে n এর মান 4 লিখতে হবে। একটার আগে আরেকটা ইলেকট্রন প্রবেশ করলেও লেখার সময় আমাদের ক্রমবর্ধমান সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। এই আরেকটা ব্যাপার আছে। এই সমস্ত ব্যাপারের বাইরে আরেকটা কিছু ব্যতিক্রম কিছু ইলেকট্রন আছে, কিছু পরমাণু আছে যে পরমাণুগুলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। সেটা কেন করে এটা প্রশ্ন আসে। যেমন কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ক্রোমিয়াম 24। ক্রোমিয়ামে কি হয়েছে দেখো, 1s 2s 2p 3s 3p 3d 4s 2 2 4 6 4 10 10 4 12 12 6 18 18 আর 2 20 আর থাকে কত 2, তার মানে 3d 2 4 6 4
10, 10 হাতে 12, 12 হচ্ছে 18, 18 2 20, 20 আর 24, 3d4। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম হওয়ার কথা। আমরা যদি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী নিয়ম অনুযায়ী লিখি তাহলে আমরা জানি যে 3d এর আগে 4s অরবিটালে ইলেকট্রন পূর্ণ হবে, তারপরে 3d অরবিটালে বাকি যা থাকে তাই চলে যাবে। কিন্তু দেখা গিয়েছে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকম না। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এই যে এই দুই ডিজিটে হবে কি রকম 3d5 4s1। অর্থাৎ ক্রোমিয়ামের নরমাল ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল এটা, কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আছে হচ্ছে 3d5 4s1। কেন? এটা কেন? হ্যাঁ, ঠিক একই ভাবে কপারের ইলেকট্রন বিন্যাসও দেখা গিয়েছে। কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি আমরা। কপার হচ্ছে 29 2s 2p 3s2 3p6 3d9 4s2। কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল এরকম, আগে 4s অরবিটাল পূর্ণ হবে, তারপরে বাকি যা থাকবে 3d অরবিটালে যাবে। কিন্তু কপারের ইলেকট্রন বিন্যাসে দেখা গিয়েছে ইলেকট্রন বিন্যাসটা আসল ইলেকট্রন বিন্যাসটা বইতে লেখা আছে 3d10 4s1। এটা কেন? ঠিক আছে, তাহলে আমরা জানি যে আমাদের p অরবিটালে সর্বোচ্চ, আমাদের s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 2, p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 6, d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 10, f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা হচ্ছে কত 14। অরবিটালে 14টি ইলেকট্রন থাকে। তাহলে যে কোনো অরবিটাল পুরোপুরি যখন পূর্ণ অবস্থায় থাকে বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে সেই অবস্থায় তারা স্থিতিশীল থাকে। অর্থাৎ s, p, d এবং f অরবিটাল প্রতিটি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ অবস্থায় থাকলে স্থিতিশীল থাকে এবং যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে তারা স্থিতিশীল থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3d d অরবিটালে যেহেতু 10টি ইলেকট্রন সম্পূর্ণ পূর্ণ অবস্থায় থাকলে থাকে এবং অর্ধপূর্ণ মানে হচ্ছে d5, তাহলে d5 এবং d10 অবস্থায় d অরবিটাল সবথেকে স্থিতিশীলতা অর্জন করে। সেইজন্য এই সময়ে এরকম যদি কোনো ইলেকট্রন বিন্যাস হয় তাহলে সেই ক্ষেত্রে এ তার স্থিতিশীলতার জন্য পরবর্তী অরবিটাল থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এই জন্য 3d5 এবং 4s1 হয়েছে। ঠিক সেম কারণেই এই কপারের ক্ষেত্রেও 3d10 এবং 4s1 হয়েছে। তাহলে আমাদের যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমরা বলবো যে যেহেতু d অরবিটাল পুরোপুরি পূর্ণ অর্থাৎ 10টা ইলেকট্রন থাকলে সবথেকে স্থিতিশীল থাকে এবং 5টা ইলেকট্রন থাকলে সবথেকে স্থিতিশীল অবস্থায় থাকে, d অরবিটাল তার স্থিতিশীলতা অর্জনের জন্য s অরবিটাল থেকে একটা ইলেকট্রন টেনে সে d5 4s ইলেকট্রন বিন্যাস গঠন করেছে এবং d10 4s ইলেকট্রন 4s1 ইলেকট্রন বিন্যাস গঠন করেছে। তাহলে আমরা এখান থেকে আমাদের সমস্ত ইলেকট্রন বিন্যাসের সমস্ত নিয়মগুলো শিখে ফেললাম। যদি তোমাদের কোনো ক্লাস কোনো রকমের কোনো টপিকে কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা এবং আমার পরবর্তী ক্লাসটা যেন তোমরা তো দ্রুত দেখতে পাও সেজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ক্লাসে।